ডোনাল্ড ট্রাম্প এবং তার উপদেষ্টা মণ্ডলী। বিবিসির যে নিউজ, সেই নিউজ অনুযায়ী যেটা শোনা যাচ্ছে, যতটুকু আমরা বুঝতে পারছি, তাতে আমরা এর আগেও বলেছিলাম আপনাদের, ইরানের উপরে হামলা শুধু সময়ের অপেক্ষা। সময় তারা একদমই বেশি দিতে চাইছে না, কেননা সময় ইরানকে অনেক বেশি দেওয়া হয়ে গেছে। এই রকম সময় আমেরিকা তথা ইউরোপিয়ান কান্ট্রি, ন্যাটোভুক্ত দেশগুলো কোনো দেশকে এত বেশি সময় দেয় না। আপনারা দেখেছেন সদ্য মাদুরোকে যেভাবে স্ট্র্যাটেজিক কায়দায় গোটা দেশের সমস্ত কিছু অচল করে দিয়ে ভেনিজুয়েলা থেকে প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নিয়ে এসেছে আমেরিকার মাটিতে এবং বন্দি করে রেখেছে। প্রিয় দর্শক, আজকে হোয়াইট হাউসে যেভাবে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, তাতে বোঝাই যাচ্ছে কূটনৈতিক টেবিলে যদি ফয়সলা না হয়, তাহলে ইরানের ভাগ্যাকাশে যুদ্ধ অবধারিত। আর এই যুদ্ধ যদি সংঘটিত হয়, তাহলে কি কি পরিস্থিতি হবে, আগের যে 12 দিনের যুদ্ধ হয়েছিল 2025 সালে, সেই যুদ্ধে কোন দেশের কতটুকু ক্ষতি হয়েছে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই এপিসোডে। তার আগে আপনাদের বলে রাখি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো, প্লিজ আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটি লাইক কমেন্ট শেয়ার করে আরও বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে ভুলবেন না। তাহলে চলুন আলোচনায়। প্রিয় দর্শক, হোয়াইট হাউসের শেষ বার্তা অনুযায়ী আলোচনা শেষ প্রান্তে চলছে এবং এই আলোচনায় আছে উপস্থিত স্বয়ং ডোনাল্ড ট্রাম্প নিজে, আছে মার্কো রুবিও। এই আলোচনা সেরেই মার্কো রুবিও চলে যাবেন ইসরায়েলের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ এবং সেখানে আলোচনা করতে। অতএব এই মুহূর্তে যে আলোচনা চলছে সেটা যে বিশাল গুরুত্বপূর্ণ, সেটা বোঝাই যাচ্ছে। অন্যদিকে শুধুমাত্র যে ইরান বসে আছে এমনটিও নয়। ইরান, চীন, রাশিয়ার সহযোগিতায় যেভাবে হরমুজ প্রণালীতে তারা সামরিক রণতরীর যে মহড়া চালাচ্ছে, সেটা অব্যাহত রেখেছে। তাছাড়াও দেশে হাই অ্যালার্ট জারি করে রেখেছে। যে কোনো মুহূর্তে আমেরিকা অ্যাটাক করতে পারে আলোচনা চলাকালীন। কেননা বিগত দিনে যে যুদ্ধ হয়েছিল 12 দিনের, সেই 12 দিনের যুদ্ধ চলছিল 7 দফা যে আলোচনা, কূটনৈতিক আলোচনা চলা অবস্থায়। 1 দফা, 2 দফা, 3 দফা, অলরেডি এই মুহূর্তে 2 দফা আলোচনা চলছে। প্রথমত ওমানের মাস্কাট শহরে আলোচনা টেবিল সম্পূর্ণ হয়েছে। দ্বিতীয়ত সুইজারল্যান্ডে এই মুহূর্তে আলোচনা চলছে। অতএব ইরান একটা জিনিস খুব ভালো করে বুঝতে পেরেছে যে এরা একদিকে যখন আলোচনা চালিয়ে যায়, অন্যদিকে কিভাবে অ্যাটাক করা যায় সেই গুটি সাজাতে তারা ব্যস্ত থাকে। অতএব সেই শিক্ষা থেকে শিক্ষা নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে ইরান যে তাদের মতোই কৌশলী ভূমিকা নিচ্ছে, এটাও আমরা বুঝতে পারছি। ইরান যখন আমেরিকার সঙ্গে আলোচনা চলছে, অন্যদিকে রণতরীর মহড়া চালাচ্ছে, সেটা গোটা পৃথিবী দেখছে। ইচ্ছামতো হরমুজ প্রণালীকে বন্ধ করে রাখছে, ইচ্ছামতো খুলছে, অর্থাৎ গোটা পৃথিবীকে জানান দিচ্ছে হরমুজ প্রণালী আমাদেরই দখলে। অন্যদিকে ইরানকে যে কোনো সময় সাহায্য করার জন্য যে প্রস্তুতি নিচ্ছে, সেটা এই মার্কো রুবিওর কথা অনুযায়ী বোঝা যাচ্ছে। মার্কো রুবিও বলেছেন, আমি এই অল্প কয়েকদিনের মধ্যেই ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করব। অর্থাৎ বোঝাই যাচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু বলছেন বারবার যে ইরানকে এই মুহূর্তে ছেড়ে দেওয়া যাবে না, ইরানকে শেষ শপথ শেখাতে হবে, তবেই ইরান বুঝতে পারবে। বিগত দিনে যে সমস্ত ক্ষতিগুলো হয়েছিল সেইগুলো সম্পর্কে আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি। বিগত যে 12 দিনের যুদ্ধ, সেই 12 দিনের যুদ্ধতে প্রথম অ্যাটাকেই আমেরিকা ইরানের যে সমস্ত পারমাণবিক ঘাঁটিগুলো ছিল, অর্থাৎ পারমাণবিক মিসাইল তৈরি করার, সেই ঘাঁটিগুলোকে লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করে এবং সেই মিসাইল নিক্ষেপ করার ফলে কিছুটা হলেও, বেশ কিছুটা হলে পারমাণবিক যে ইউরেনিয়াম সংরক্ষিত যে ঘাঁটিগুলো ছিল সেগুলো ধ্বংস করতে সক্ষম হয়েছিল আমেরিকা। অন্যদিকে বেশ কিছু সাধারণ নাগরিক এই যুদ্ধে নিহত হয়েছিল। আর সবচাইতে বড় বিষয় হচ্ছে আইআরজিসির মতো সেনাবাহিনীরও বেশ কয়েকজন সেনা প্রধান এবং বিশ্ববিখ্যাত যে বিজ্ঞানী ইরানের মাটি থেকে তৈরি হয়, আপনারা জানেন, সেই পারমাণবিক বিজ্ঞানী বেশ কয়েকজনকে তারা
নিহত করতে সক্ষম হয়েছিল। তাতে বোঝা যাচ্ছে আমেরিকা তথা ইসরায়েলের যে দৃষ্টিকোণ কোথা থেকে, তাদের মুখে যতই বলুক না কেন যে আমরা ইরানের পারমাণবিক ঘাঁটিগুলোকে অ্যাটাক করছি, শুধু তাই নয়, ইরানের যে বিজ্ঞানী, নিজস্ব বিজ্ঞানী, সেই বিজ্ঞানীদেরকেও নিহত করছে, সাধারণ মানুষকেও ছাড়ছে না। অন্যদিকে ইরান যে পাল্টা আঘাত করেছিল, সেই পাল্টা আঘাতে আমরা দেখেছি আমেরিকার বিমান ঘাঁটি আছে কাতারে, সেই বিমান ঘাঁটিতে অ্যাটাক করেছিল, যার ফলে আমেরিকা বলে যে কিছু রানওয়ের ক্ষতিগ্রস্ত হয়েছে, বিমানের যে রানওয়ে, সেই রানওয়ের। তাছাড়া নিহত বা বিমানের কোনো ক্ষয়ক্ষতি আমাদের কাছে এখনো পর্যন্ত রিপোর্ট নেই। জানি না এই খবর সত্যতা, তবে এই খবরই প্রচার করেছিল আমেরিকার সেই বিখ্যাত নিউজ চ্যানেল বিবিসি। অন্যদিকে আপনারা জানেন ইসরায়েলেও অ্যাটাক করা হয়েছিল, ইসরায়েলকে মিসাইল নিক্ষেপ করেছিল ইরান। তার ফলে ইরানের পারমাণবিক অস্ত্র অর্থাৎ ইউরেনিয়াম সংরক্ষণ করে রাখা যে সমস্ত জায়গাগুলো আছে, সেখানে আঘাত করার ফলে সেখানে বেশ কিছু ক্ষয়ক্ষতি প্রকাশ পেয়েছিল। তাতে ইরান দাবি করেছিল যে আমরা যদি এই যুদ্ধ না থামাই ওদের কথা অনুযায়ী, তাহলে আগামী দিনে যতটুকু এই একদিন বা দুদিনের আঘাতে ইসরায়েলের ক্ষতি হয়েছে সেটা কয়েক গুণ বাড়িয়ে দিতে পারা যাবে। অর্থাৎ ইরানের মেন লক্ষ্য যে ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দেওয়া, সেটা খুব ভালো করে বুঝতে পারা যাচ্ছে। যে কারণ থেকে আমরা লক্ষ্য করেছি সেই 12 দিনের যুদ্ধের পরে তারা শান্তি চুক্তির মধ্য দিয়ে যুদ্ধবিরতি মেনটেন্স করেছিল। পরবর্তীতে আবারও সেই ইউরেনিয়াম ইস্যুকে কেন্দ্র করে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। এই ইস্যুকে কেন্দ্র করে আবারও দুই দেশের মধ্যে, আমেরিকা এবং ইরানের মধ্যে উত্তেজনার পারদ দিন দিন বাড়ছে। 2026 সালের প্রাণকেন্দ্র থেকে, বিশেষ করে মাদুরোকে তুলে নিয়ে আসার পর থেকে এটা বারবার বেড়ে চলেছে। ঘটনাচক্রে আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, সুইজারল্যান্ডের দ্বিতীয় পর্যায়ের যে বৈঠক, সেই বৈঠকে দুই পক্ষর ভিতরে মুখে শান্তি কথা বললেও, মুখে গুড আলোচনা, ভালো আলোচনা চলছে এরকম কথা বললেও আসলে কার্যকারী যে হচ্ছে না সেটা বোঝা যাচ্ছে। কেননা ইরান এতদিন পর্যন্ত ইরান কথা শোনেনি, কথা অবাধ্য, ইত্যাদি ইত্যাদি কথা বলে এসেছে আমেরিকা। কিন্তু ইরান আজকের দিনে বলছে যে তোমরা এতদিন পর্যন্ত ইউরেনিয়াম যেগুলো আমাদের দেশে মজুদ আছে রাশিয়ার কাছে জমা রাখার কথা বলছো, তবে আমরা এই মুহূর্তে যেটা বলতে চাইছি যে আমরা কোনো প্রকারে ইউরেনিয়াম জমা রাশিয়ার কাছে বা চীনের কাছে রাখবো কি রাখবো না, সেটা অবশ্যই শেষ কথা হবে এটা। কিন্তু প্রথমে যেটা করতে হবে, এতদিন পর্যন্ত যতগুলো স্যাংশন লাগানো আছে, প্রায় আপনারা জানেন প্রায় 10,000-এর উপরে স্যাংশন লাগানো আছে, সেই স্যাংশন সমস্ত তুলতে হবে। ন্যাটো তথা ইউরোপিয়ান কান্ট্রিগুলোর যে সমস্ত স্যাংশনগুলো আছে, ইউনাইটেড কিংডম অর্থাৎ আপনারা জানেন যে ইউনাইটেড কিংডমের পক্ষ থেকেও প্রায় 1200 থেকে 1300 স্যাংশন লাগানো আছে, সমস্ত স্যাংশন তুলে দেওয়ার জন্য অনুরোধ করেছে। পক্ষান্তরে একদিকে যখন অনুরোধ চলছে, আবেদন চলছে, অন্যদিকে যে তারাও গুটি সাজাচ্ছে সেটা বোঝাই যাচ্ছে। আমরা বারবার দেখেছি যে খোদ আমেরিকার যিনি পারমাণবিক ন্যাটোভুক্ত যে সিস্টেমগুলো আছে, অর্থাৎ ইউনাইটেড নেশন যেটা আছে, আমরা জানি জাতিপুঞ্জের প্রেস সচিব ক্যারালিন লেভিড তিনি বলেছেন যে আমরা যে সমস্ত পর্যবেক্ষণে রেখেছি, ইরান যদি সেগুলো যদি মেনে নেয় তাহলে খুব ভালো, যদি মেনে না নেয় তাহলে ইরানের উপরে অ্যাটাক করা যায়। তাদের যে বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো আছে তার উপরে বেস করে আমরা অ্যাটাক যে কোনো সময়তেই করতে পারে, এটা বলেছেন ক্যারোলিন লেভিট আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে আমরা দেখছি হোয়াইট হাউসের উপদেষ্টা মণ্ডলীর যে গোল টেবিল চলছে, তাদের নিজস্ব টেবিল, সেই টেবিলের মধ্যে আছে ডোনাল্ড ট্রাম্প, আছে মার্কো রুবিও, আছে উপদেষ্টা মণ্ডলীর সদস্য। এই মিটিং সেরেই মার্কো রুবিও চলে যাবেন ইসরায়েলে গিয়ে সেখানে আলোচনা করবেন এবং বোঝা যাচ্ছে যে খুব দ্রুত একটি যুদ্ধের সম্মুখীন আমরা হতে যাচ্ছি, সেটা বোঝাই যাচ্ছে। তাহলে শেষ পর্যন্ত কি ওমান সুইজারল্যান্ডের যে আলোচনা বিষবাও জলে যাবে,
সেটা সময় শেষ কথা বলবে। ওদিকে রাফাল গার্গি অর্থাৎ জাতিসংঘের পারমাণবিক যে তত্ত্বাবধানে আছেন তার প্রধান তিনি বলেছেন যে এখন পর্যন্ত ইরানের উপরে যে সমস্ত স্যাংশনগুলো জারি রাখা হয়েছে সেগুলো স্বাভাবিক। তারা যে সমস্ত অন্যায় করেছে, গোটা পৃথিবীকে অস্থির করে রেখেছে, এই কথা বলেছেন রাফাল গোরসি। অন্যদিকে আন্তর্জাতিক মহলের যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ ভাবনা যে এই মুহূর্তে যদি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয় তাহলে সমস্ত জিনিসপত্রের দাম বেড়ে যাবে, যেহেতু তেল নিয়ে একটা বিশাল সমস্যার মধ্যে পড়তে চলেছে গোটা পৃথিবী, সেটা বোঝাই যাচ্ছে। ইরানও এদিকে কিন্তু বসে নেই। ইরান যেভাবে তাদের দূরপাল্লার মিসাইলগুলো ফাতা 1, ফাতা 2 থেকে শুরু করে তাছাড়া তাদের ড্রোন সিস্টেম, তাদের নিজস্ব সমস্ত কিছু টেকনোলজি সিস্টেম যে পর্যায়ে আছে, আর নিহত বাঘের চাইতে আহত বাঘ বেশি শক্তিশালী, এই যে একটা কথা আছে, সেই জায়গা থেকে বিচার করতে গেলে আজকের দিনে দাঁড়িয়ে ইরানের হারানোর কোনো কিছু নেই। হাজার হাজার ট্যারিফের বোঝা মাথায় নিয়ে যেভাবে তারা জীবনযাপন করছে সেই তুলনায় আজকের দিনে দাঁড়িয়ে আমেরিকা ইরান যদি যৌথভাবে আক্রমণ করে তাহলে যে অন্ততপক্ষে ইসরায়েলের ভাগ্য আকাশে যে করুণ পরিস্থিতি আসছে সেটা বলাই যায়। শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তবে আপনাদেরকে শেষ করার আগে আর একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে শুধুমাত্র ইরান বা আমেরিকা ইসরায়েল জড়িয়ে যাবে না। এই যুদ্ধ যদি সংগঠিত হয় তাহলে মধ্যপ্রাচ্যের প্রায় সবগুলো দেশ জড়িয়ে যাবে। তাছাড়া আপনারা জানেন যেগুলো নিজস্ব শক্তি, হিজবুল্লাহ বা এই ধরনের তালেবানি শক্তি বা এই ধরনের যে সমস্ত বিশ্বে বা ইউনাইটেড নেশন জাতিপুঞ্জ যাদেরকে জঙ্গি সংগঠন বলে তকমা লাগিয়ে দেন, তারা কিন্তু অলরেডি বলে দিয়েছেন যে একবার যদি ইরানের উপরে আক্রমণ করে আমেরিকা বা ইসরায়েল তাহলে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করব এবং আমরা নিজে সশরীরে সেই যুদ্ধে অংশগ্রহণ করব। অতএব যুদ্ধ যে ভয়াবহ হতে চলেছে সেটা বলা যায়। আমরা আরও একটি বিষয় আপনাদের সামনে বলে রাখি, হিজবুল্লাহ বা তালিবানদের কথা এই কারণে বলছি, এরা হচ্ছে এক একটি মানুষ নয়, এক একটি উড়োজাহাজ বা এক একটি S-35 মতো যুদ্ধ বিমান নয়, তবে এরা এক একটি যে বিরাট একটি পারমাণবিক শক্তিধর বোমা, এটা বলাই যায়। কেননা এদের জীবনটাই বাজি রেখে দিয়েছে, এরা যে কোনো সময়তেই নিজের জানটাকে নিজেই নিয়ে নিতে পারে, এই কারণে এরা সবচেয়ে বেশি শক্তিশালী, আর এরাই আছে ইরানের সঙ্গে। অতএব আমরা যদি আরও একটি যুদ্ধের সম্মুখীন